ইব্রাহিম ট্রাওরের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার পরিবার। তার শত্রুরা এই কথা জানত। একদিন তার ১৪ বছরের বোন আমিনাতা ওয়াগাডোগুতে মিডল স্কুল থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ গায়েব হয়ে গেল। নিরাপত্তা ক্যামেরাগুলো হ্যাক করা হয়েছিল, গার্ডদের মাদক দিয়ে অচেতন করা হয়েছিল। যখন তারা তাকে ইউরোপের সবচেয়ে অন্ধকার কোণে খুঁজে পেল, তখন তাদের শুধু মানব পাচারকারীদের সঙ্গেই নয়, বরং সেই সিস্টেমের সঙ্গেও লড়তে হয়েছিল যারা তাদের নিজের দেশকে শোষণ করেছিল। এবং এবার যুদ্ধ শুধু বুর্কিনা ফাসোতেই নয়, প্যারিসের রাস্তায়ও লড়া হবে। সেই বিকেল ৩:৩০ পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল। ১৪ বছরের আমিনাতা ফাউরে ওয়াগাডোগুর সবচেয়ে নিরাপদ এলাকায় ইমাম মালিক মিডল স্কুল থেকে সবে বেরিয়েছিল। আফ্রিকার তপ্ত রোদের মধ্যে তার কাঁধে ছিল তার স্কুল ব্যাগ, আর হাতে শক্ত করে ধরা ছিল তার গণিতের বই। সে মুচকি হেসে তার বান্ধবী ফাতিমাকে বলল, আমাদের কাল একটা পরীক্ষা আছে। আমার ভাই সবসময়ের মতো আমার পড়ায় সাহায্য করবে। সে ১৫ মিনিট হেঁটে বাড়ি যেত। নিরাপদ রাস্তা, চেনা মুখ, প্রতিদিন একই পথ। কিন্তু আমিনাতা সেই সন্ধ্যায় আর কখনো বাড়ি পৌঁছায়নি। সন্ধ্যা ৪:৪৫-এ রাষ্ট্রপতি ইব্রাহিম ট্রাওরের মা মরিয়ম কাঁপা হাতে ফোন করছিলেন। তিনি আতঙ্কিত হয়ে বললেন, আমিনাতা এখনও বাড়ি ফেরেনি। সে সব সময় ৪:৩০-এর মধ্যে বাড়ি আসে, আর সে তার ফোনও ধরছে না। ইব্রাহিম ট্রাওরে তখন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে ছিলেন। যখন তিনি তার মায়ের কণ্ঠে ভয়ের সুর শুনলেন, তখন তার হৃদয় বসে গেল। তিনি বৈঠক ছেড়ে বললেন, মামদুকে ডাকো, এখনই জরুরি প্রোটোকল শুরু করো। সন্ধ্যা ৬-এ তল্লাশি অভিযান শুরু হয় এবং একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়। স্কুলের নিরাপত্তা ক্যামেরাগুলো ৩:২৫-এর পর প্রযুক্তিগত ত্রুটির কারণে কাজ বন্ধ করে দেয়। আমিনাতার বাড়ির পথের সমস্ত ক্যামেরাও ঠিক একই সময় নষ্ট হয়ে যায়। নিরাপত্তা প্রধান মামদু তার ট্যাবলেটের স্ক্রিনে খালি ফুটেজ দেখিয়ে বললেন, এটা পেশাদার কাজ। সিস্টেমটি পরিকল্পিতভাবে হ্যাক করা হয়েছিল। ট্রাওরে ঠান্ডা রাগের স্বরে জিজ্ঞাসা করলেন, নিরাপত্তা দল কোথায় ছিল? ২ জন গার্ড দূর থেকে তার পিছু নিচ্ছিল। আমরা তাদের মাদক দেওয়া অবস্থায় পেয়েছি। পেশাদার কাজ। সেই মুহূর্তে ট্রাওরে বুঝে গেলেন, এটি কোনো সাধারণ অপহরণ নয়, এটি ছিল তার বিরুদ্ধে একটি রাজনৈতিক অপারেশন। কিন্তু কেউ জানত না যে ট্রাওরের আসল পরিকল্পনা কত বড় হবে। প্রথম ৩ দিন নীরবে কেটে গেল। কোনো মুক্তিপণের দাবি আসেনি, মিডিয়ায় কোনো খবর ফাঁস হয়নি। একটি ১৪ বছরের মেয়ে যেন পৃথিবী থেকে উধাও হয়ে গিয়েছিল। চতুর্থ রাতের অন্ধকারে ট্রাওরের ব্যক্তিগত ফোনে ঘণ্টি বাজল। ভোর ২:৩০-এ নম্বরটি ব্লক করা ছিল। ট্রাওরে ঘুম জড়ানো চোখে বললেন, হ্যালো। ইব্রাহিম, একটি ঠান্ডা কণ্ঠ বলল। সে ফরাসি ভাষায় কথা বলছিল। ট্রাওরের পুরো শরীর টান টান হয়ে গেল। তুমি কে? আমি গুরুত্বপূর্ণ নই। গুরুত্বপূর্ণ এই যে তোমার বোন বেঁচে আছে। তোমার কি চাই? গত মাসে তুমি যে সোনার খনি জাতীয়করণের ফরমানে সই করেছিলে তা বাতিল করো। চীনের সঙ্গে ইউরেনিয়াম চুক্তি বাতিল করো এবং আফ্রিকার সম্পদ নিয়ে তোমার বিপ্লবী খেলা বন্ধ করো। ট্রাওরের আঙুল থেকে চটকানো শব্দ এলো। যদি আমি না মানি, তাহলে তোমার বোন অ্যামস্টারডামে তার নতুন কাজে খুব সফল হবে। ১৪ বছরের, খুব চাহিদাসম্পন্ন প্রোফাইল। কণ্ঠটি এতটাই নির্মম ছিল যে ট্রাওরের রক্ত জমে গেল। আমি তোমাকে ৭২ ঘন্টা সময় দিচ্ছি, ভেবে নাও। লাইন কেটে গেল। এই গল্পটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এটি এমন একটি সত্য যা প্রত্যেক পিতামাতার জানা দরকার। সবাইকে এই লোকদের সম্পর্কে জানতে হবে। ট্রাওরে ফোনটি টেবিলে রাখলেন, হাতে মাথা ধরে বসলেন। প্রথমবারের মতো তিনি এতটা অসহায় বোধ করলেন। কিন্তু তারপর তার ভেতরে সেই চেনা আগুন জ্বলে উঠল। তিনি ফিসফিস করে বললেন, না, এবার আমি তাদের শিকার করব। সেই রাতে ট্রাওরে একটুও ঘুমাননি। তিনি তার বিশ্বস্ত দলকে জরুরি বৈঠকের জন্য ডাকলেন। নিরাপত্তা প্রধান মামদু, গোয়েন্দা প্রধান কোনাটে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বুর্কিনা ফাসোর ২৮ বছর বয়সী সারা ট্রাওরে। ট্রাওরে রক্তবর্ণ কিন্তু দৃঢ় চোখে বললেন, তারা মনে করে আমার দুর্বলতা আমার পরিবার, কিন্তু তারা ভুল। আমার পরিবারের একটি শিশুর ওপর হামলা করে তারা জানে না যে তারা আফ্রিকার সমস্ত শিশুদের ওপর হামলা করেছে। এটি হবে তাদের সবচেয়ে বড় ভুল। সারা কামারা তার ল্যাপটপ খুললেন। তিনি MIT-তে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং বুর্কিনা ফাসোতে ফিরে ট্রাওরের দলে যোগ দিয়েছিলেন। স্যার, আমি সেই ফোন কথোপকথন বিশ্লেষণ করেছি। কণ্ঠটি টর নেটওয়ার্কের মাধ্যমে 7টি ভিন্ন দেশ থেকে পাঠানো হয়েছিল, কিন্তু আসল সংকেত এসেছে সুইজারল্যান্ড থেকে। তবে আমস্টারডামের উল্লেখ ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। কোনাটে বললেন, তারা আমাদের সেখানে নিয়ে যেতে চায়। সুইজারল্যান্ড একটি ব্যাংকিং কেন্দ্র যেখানে অর্থের হদিশ পাওয়া যায় না। মামদু বললেন, এবং আমাদের কাছে খারাপ খবর আছে।
গত 2 বছরে বুর্কিনা ফাসোর 73 জন তরুণী স্টুডেন্ট ভিসা পাওয়ার পর উধাও হয়ে গেছে। গড় বয়স 15। ত্রাওরে টেবিলে মুষ্টি দিয়ে আঘাত করলেন। এটা এখন শুধু আমিনাতার ব্যাপার নয়। তারা যা জানত না তা হলো এই অপারেশনটি শুধু শুরু ছিল। পঞ্চম দিনে ত্রাওরে একটি অপ্রত্যাশিত পদক্ষেপ নিলেন। জাতীয় টেলিভিশনে বিবৃতি দেওয়ার সময় তিনি কূটনৈতিক প্রোটোকল উপেক্ষা করলেন। ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বললেন, আমার প্রিয় নাগরিকরা, আমার 14 বছরের বোন আমিনাতা 5 দিন ধরে নিখোঁজ এবং এখন আমি জানি সে কোথায়। বিশ্ব মিডিয়া হতবাক হয়ে গেল। এমন পরিস্থিতি সাধারণত গোপন রাখা হয়। যারা আমিনাতাকে অপহরণ করেছে তারা আমাকে আমার অর্থনৈতিক স্বাধীনতা নীতি ত্যাগ করতে বাধ্য করেছে। তারা এমন শক্তি যারা আফ্রিকার সম্পদ নিয়ন্ত্রণ করতে চায়। ত্রাওরের কণ্ঠ ক্রমশ কঠোর হয়ে উঠল। কিন্তু তাদের এটা জানা উচিত, এই হামলায় তারা শুধু একটি পরিবারকে লক্ষ্য করেনি, তারা আফ্রিকার সমস্ত শিশুদের লক্ষ্য করেছে এবং আমি তাদের এর মূল্য চুকাতে বাধ্য করব। যারা তাকে লক্ষ্য করেছিল তারা আশা করেছিল যে তিনি রাগে ভুল করবেন, গোপন অপারেশন চালাবেন, সামরিক শক্তি ব্যবহার করবেন, শত্রুদের হুমকি দেবেন। কিন্তু ত্রাওরে এর উল্টোটা করলেন। টেলিভিশনে প্রকাশ্যে কথা বলে তিনি পরিস্থিতিকে বিশ্ব জনমতের সামনে নিয়ে এলেন। তারা আর লুকিয়ে থাকতে পারেনি, সবাই তাদের দেখছিল। সেই বক্তৃতার পর পুরো আফ্রিকায় সমর্থনের একটি ঢেউ শুরু হয়। সেভ আমিনাতা হ্যাশট্যাগ বিশ্বজুড়ে ট্রেন্ড করতে লাগল। সারা এবং তার দল দিন-রাত কাজ করে বুঝে গিয়েছিল যে সুইজারল্যান্ডের সংকেত আসলে আমস্টারডামের জন্য একটি রিডাইরেক্ট ছিল। আসল লক্ষ্য ছিল আমস্টারডামের ভেলস জেলায় একটি পুরনো ভবন। সারা স্যাটেলাইট ছবি দেখিয়ে বললেন, স্যার, এই ভবনটি আসলে একটি কমপ্লেক্সের অংশ। নিচের তলাগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত। আমরা থার্মাল ক্যামেরার মাধ্যমে ভেতরে কমপক্ষে 40-50 জনের উপস্থিতি শনাক্ত করেছি। নিরাপত্তার ব্যাপারে কি? পেশাদার। কিন্তু আমাদের একটি সুবিধা আছে, কেউ আশা করে না যে বুর্কিনা ফাসো আমস্টারডামে একটি অপারেশন চালাবে। ত্রাওরে গভীর শ্বাস নিলেন। আমরা শুধু আমার বোনকে নয়, সমস্ত মেয়েদের উদ্ধার করব। সেই সন্ধ্যায় ত্রাওরে আশ্চর্যজনক ফোন কল করলেন। তিনি ঘানার রাষ্ট্রপতি আকুফো অ্যাডোকে ফোন করলেন। ত্রাওরে বললেন, ভাই, তোমার কাছেও নিখোঁজ শিশুদের ফাইল আছে তাই না? তোমার মানে কি ইব্রাহিম? আমরা আমস্টারডামে একটি অপারেশন চালাচ্ছি, শুধু আমিনাতার জন্য নয়, আফ্রিকার সমস্ত শিশুদের জন্য। আকুফো অ্যাডো চিপ করে ভাবতে লাগলেন, আমি কি করতে পারি? তোমার বিশেষ বাহিনীর 6 জন লোক গোপন সমর্থন। ঠিক আছে। তিনি মালি এবং সেনেগালের নেতাদের সঙ্গেও একই কথাবার্তা করলেন। কেউ প্রত্যাখ্যান করল না, কারণ এটি আর শুধু বুর্কিনা ফাসোর সমস্যা ছিল না। 48 ঘন্টার মধ্যে যা তারা জানতে পারল তা সবাইকে হতবাক করল। আমস্টারডাম অপারেশন 6 রাতে শুরু হলো, কিন্তু এটি হলিউড চলচ্চিত্রের মতো ছিল না। এটি ছিল একটি সতর্কতার সঙ্গে পরিকল্পিত গোয়েন্দা অপারেশন। 4টি ভিন্ন আফ্রিকান দেশের 18 জন বিশেষ বাহিনীর সৈন্য পর্যটক হিসেবে আমস্টারডামে এসেছিল। সারা কামারার সাইবার দল ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিষ্ক্রিয় করে দিয়েছিল। অপারেশন ভোর 3:20 শুরু হয়। আলফা টিম পিছনের প্রবেশপথ নিরাপদ, ব্রাভো টিম পাশ পরিষ্কার, চার্লি টিম প্রধান লক্ষ্য নজরে। ত্রাওরে ওয়াগাডোগুতে একটি নিরাপদ লাইনে অপারেশন শুনছিলেন। তার হৃদয়ে দ্রুত ধড়ক ছিল। লক্ষ্য ভবনে প্রবেশ, নীরবতা। 5 মিনিট। আলফা টিম কেন্দ্রে প্রথম তলা পরিষ্কার, 12 জন মেয়ে পাওয়া গেছে। ব্রাভো টিম কেন্দ্রে বেসমেন্টে 8 জন মেয়ে। চার্লি টিম আমিনাতা পাওয়া গেছে, সুস্থ। ত্রাওরের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। কিন্তু অপারেশন তখনও শেষ হয়নি। কেন্দ্র থেকে সমস্ত দল নিচের স্তরের অপারেটর এবং স্থানীয় অপরাধী সংগঠনের সদস্যদের পেয়েছিল। কিন্তু সারার আর্থিক পদচিহ্নগুলো অনেক বড় নামের দিকে ইঙ্গিত করছিল। যখন সেই সকালে বিশ্ব জেগে উঠল, সব কিছু বদলে গিয়েছিল। আমস্টারডামে 47 জন তরুণীকে উদ্ধার করা হয়েছিল, 23 জন মানব পাচারকারীকে ধরা হয়েছিল এবং সারা কামারার প্রাপ্ত নথিগুলো অপারেশনের পেছনের আসল শক্তিগুলোর উপর আলোকপাত করেছিল। ত্রাওরে বিমানবন্দরে আমিনাতার সঙ্গে দেখা করলেন। 14 বছরের মেয়েটি তার ভাইয়ের বাহুতে ফুপিয়ে কাঁদছিল। আমিনাতা ফিসফিস করে বলল, আমি ভয় পেয়েছিলাম বড় ভাই, কিন্তু আমি জানতাম তুমি আসবে। ত্রাওরে বললেন, আমি তোমাকে আর কখনো একা ছাড়ব না। কিন্তু এটি শুধু একটি ব্যক্তিগত মিলন ছিল না, বিশ্ব মিডিয়া সব কিছু দেখছিল। ত্রাওরে আমিনাতার হাত ধরে ক্যামেরার সামনে বললেন, আমি শুধু আমার বোনকে উদ্ধার করিনি, আমি 47টি পরিবারের শিশুদেরও উদ্ধার করেছি এবং আমি বিশ্বকে দেখিয়েছি যে যারা আফ্রিকার শিশুদের ছোঁ তাদের জবাবদিহি করতে হবে। তিনি হাতে নথি দেখিয়ে বললেন,
এই অপারেশনে আমরা যে নথিগুলো পেয়েছি তা দেখায় সিস্টেমটি কিভাবে কাজ করে, কোন কোম্পানিগুলো অর্থায়ন করে, কোন ব্যাংকগুলো টাকা ধোয়, কোন নেটওয়ার্কগুলো নিরাপত্তা দেয়। অপারেশনের পর ইউরোপে একটি বড় কেলেঙ্কারি হয়। নেদারল্যান্ডে মানব পাচারের তদন্ত শুরু হয়। ফ্রান্স এবং বেলজিয়ামে পদত্যাগের বিতর্ক উঠে আসে। কিন্তু ত্রাউরের আসল লক্ষ্য ছিল আরও বড়। আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে তিনি বললেন, এই অপারেশনের মাধ্যমে আমরা শুধু আমাদের শিশুদের উদ্ধার করিনি, আমরা বিশ্বকে দেখিয়েছি আফ্রিকা শোষণ কিভাবে হয়। তারা আমাদের শিশুদের চুরি করে কারণ তারা আমাদের সম্পদও চুরি করতে চায়। সেই শীর্ষ সম্মেলন থেকে আফ্রিকান শিশু সুরক্ষা চুক্তি বেরিয়ে আসে। ৩২টি দেশ এতে সই করেছিল। ৩ মাস পর আমিনাতা স্বাভাবিক হয়ে ওঠে। সে স্কুলে গেল, বন্ধুদের সঙ্গে খেলল, কিন্তু সে আর সাধারণ শিশু ছিল না। সে আফ্রিকার প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল। আমিনাতা একটি সাক্ষাৎকারে বলল, লোকেরা আমাকে উদ্ধার হওয়া মেয়ে বলে, কিন্তু আমি শুধু উদ্ধার হইনি, আমি নিরাপদ, কারণ আমার ভাই পুরো আফ্রিকাকে আমার পরিবার বানিয়েছে। ৬ মাস পর নিখোঁজ শিশুদের খুঁজে বের করতে এবং মানব পাচার রোধ করতে আমিনাতা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ৫৪টি আফ্রিকান দেশ এটির সমর্থন করেছিল। ১ বছর পর ত্রাউরে জাতিসংঘে কথা বললেন, আমরা এমন একটি বিশ্ব গড়ছি যেখানে যারা আমাদের শিশুদের ছোঁ তাদের জবাবদিহি করতে হবে। আজ আমিনাতা ১৬ বছরের। সে গণিত পড়ে, MIT-তে যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু সে আশার প্রতিনিধিত্ব করে। কারণ কখনো কখনো সবচেয়ে অন্ধকার মুহূর্তই সবচেয়ে উজ্জ্বল পরিবর্তনের জন্ম দেয়। তার শত্রুরা ত্রাউরের সবচেয়ে বড় শক্তিকে জাগিয়ে তুলেছিল, যাকে তারা তার দুর্বলতা মনে করেছিল। একজন আফ্রিকান পিতার তার শিশুর সুরক্ষার জন্য দৃঢ় সংকল্প, এবং সেই শক্তি পুরো মহাদেশকে বদলে দিয়েছিল। এটি শুধু একজন বোনকে উদ্ধারের গল্প ছিল না, এটি ছিল একটি মহাদেশার জাগরণের গল্প। যখন একজন ভাই তার বোনের জন্য লড়াই শুরু করলেন, তখন পুরো আফ্রিকা তাদের কন্যাদের জন্য কণ্ঠ তুলল। এটি প্রমাণিত হয়েছিল যে আফ্রিকা আর চুপ করে বসে থাকবে না। এখন যে কেউ তাদের কন্যাদের ছোঁয়ার চেষ্টা করবে, তাকে পুরো বিশ্বের সামনে জবাব দিতে হবে। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে এটি অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি পরবর্তী সত্য এবং প্রেরণাদায়ক গল্পগুলো কখনো মিস না করেন। ধন্যবাদ।